হাসিনার পলায়নের পরে শরীয়তপুরে এবং সারা বাংলাদেশে এই জনসভা আমাদের করতে হচ্ছে, কারণ এখনো ফ্যাসিবাদ চলে গেছে, দোসররা রয়ে গেছে, সিন্ডিকেট রয়ে গেছে, দুর্নীতিবাজরা রয়ে গেছে, এখনো ডেভিল হান্ট করতেছে, কিন্তু ইউনূস সাহেবের চারপাশে এখনো ডেভিল ঘোরাফেরা করতেছে। এই জন্য বাজারে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই 6 মাসে। এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, একটা পয়সা ফেরত আনতে পারে নাই। শেখ পরিবার পালাইলো কিভাবে? শেখ হাসিনা পালাইছে, আমরা সবাই দেখছি, টেলিভিশনে দেখছি না? আবার ওখানে সবাই আমরা গিয়ে দেখছি শেখ পরিবারে এতগুলো লোক পালাইলো কেমনে, একটাও ধরতে পারলো না কেন? সুতরাং আজকে আমাদের এই নতুন প্রজন্মের যে সংগ্রাম, আমাদের বিএনপি গত 17 বছরের যে সংগ্রাম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে না পারবো, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখানে যারা আছি তারা এখনো 15 বছরে একটা ভোট দিতে পারি নাই। এই ভোটের ব্যবস্থা করতে হবে এবং যত শীঘ্রই সম্ভব এই সংস্কার তো চলমান থাকবে। সংস্কার বিএনপি সংস্কার প্রথম এই বাংলাদেশে 27 দফা দিয়ে শুরু করেছিল, যেটা এখন 31 দফা জনাব তারেক রহমান ঘোষণা করেছে। বিএনপির মাধ্যমে আসল সংস্কার হবে, কিন্তু আপনারা সংস্কার করেন, সেই সংস্কারের জন্য আমরা পূর্ণ সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, তাহলে হাসিনা কিন্তু ভারতে বৈশা বৈশা ডায়ালগ মারতেছে, আর তার এই যে দোসররা আছে, দোসরদেরকে উস্কানি দিতেছে। সুতরাং ষড়যন্ত্র ঘনীভূত হবে, ষড়যন্ত্র চলবে। এবং আরেকটি কথা আমি শরীয়তপুরবাসীকে বলে দেই, আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে উঠে, আপনাদের ভিতরে ঢুকে যেন ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে সাবধান রাখবেন। শরীয়তপুর বিএনপিকে সংগঠিত করেন, ধানের শীষকে শক্তিশালী করেন। আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, শরীয়তপুরের মাটি হবে তারেক রহমানের মাটি, তারেক রহমানের ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। সুতরাং আওয়ামী লীগকে আপনাদের মধ্যে ঢুকায় ষড়যন্ত্র করার সুযোগ দিয়েন না। জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য, আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। বন্ধুগণ, এটা শুধু স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার বক্কর ভাই, আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন, যে কথা শোনালেন, যে কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয়, তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। তিস্তা পারের মানুষের দুঃখ আর যায় না। আমাদের না বেবি নাজনীন কিছুক্ষণ একটা গান গেয়েছে, যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গলায় যে কান্না, সেই কান্না আজকে সমগ্র বাংলাদেশের। বন্ধুগণ, আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে, ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না।
তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না। প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে। ঠিক একই সময়ে এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক, তাই না? আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে, তাই না? আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে, ঠিক না? আওয়ামী লীগ আছে নাকি? আরো পালাইছেন, আমার সাথে সাথে সব পালাইছে। তো বন্ধুগণ, আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন, সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবর সংগ্রহ করার জন্য এসেছে। কেন? যে আজকে দুলু আন্দোলন শুরু করেছে, যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন। আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন, একটা স্যালুট জানাই। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলেই শেষ করতে চাই, লড়াই না করলে কিছু পাওয়া যায় না। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন আমরা